সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন যত ঘনিয়ে আসছে বাড়ছে সংঘাত, সহিংসতা, পাশাপাশি চলছে কথার লড়াই। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপের সূত্র ধরে একই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, অসহিষ্ণু দেখতে পাচ্ছি। অন্যদিকে জামাত ইসলামের আমির বলছেন, যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ হবে। কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করাই করণীয় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সহিংসতা নিয়ে উদ্বেগ। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আশরাফ কায়সার, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। প্রার্থীদের বাগযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফ্যাসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। বৃহস্পতিবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। তারেক রহমানের নেতৃত্বে কৃষি বিপ্লবের আশা নেতাদের। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন, সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার কারণ জানে না সরকার। দেশের নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটেনি বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং জুলাই আন্দোলনকারীরা একদিন পৃথিবীকে নেতৃত্ব দেবে আশা প্রধান উপদেষ্টার। নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হওয়ার আহ্বান, পাসপোর্ট জালিয়াতি বন্ধের তাগিদ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সহিংসতা নিয়ে উদ্বেগ। আশরাফ কায়সার ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। গত কয়েকদিন ধরে, অর্থাৎ 2 থেকে 3 দিন ধরে দেখলাম যে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটছে। আজকেও বেশ কয়েক জায়গায় সহিংসতা হয়েছে। কোথাও কোথাও বিএনপি জামাতের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত হয়েছে। একটি জায়গায় দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর হামলার ঘটনার অভিযোগ করেছেন জামাতের বিরুদ্ধে। অন্যদিকে দিন যত যাচ্ছে তত উত্তাপ কিন্তু বাড়ছে। এটি আসলে কোন দিকে যাবে? সংঘাত সহিংসতাকে আরো বাড়বে কিনা? নিয়ন্ত্রণের বা উপায় কি? দেখুন, আর 2 সপ্তাহ পরেই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এটিতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত, আমার মনে হয় শেষ পর্যন্ত ঘটনা সেদিকে যাচ্ছে। যদিও বাজারে একটি বড় রাজনৈতিক দল এবং তাদের সহযোগীরা নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে যেভাবে 2টি জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার বাইরে ইসলামী আন্দোলনের মতো নেতারা দলগুলো রয়েছে। দেখুন, আমাদের দেশে রাজনীতিতে সহিংসতা এবং রাজনীতিতে প্রতিবাদের ভাষা, প্রতিহিংসা, এগুলো খুব কমন। এগুলো কখনো কখনো আমরা হয়তো ওখান থেকে বিরত ছিলাম পরিবেশের কারণে, আবার কখনো সুযোগ না পাওয়ার কারণে। এখন নির্বাচন হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় ঘটনা, কিংবা উৎসব, কিংবা দুর্ঘটনাও। কেননা আমরা প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেখতে পাই সহিংসতার অতীতে কিন্তু রেকর্ড আরও অনেক খারাপ। বিশেষ করে স্থানীয় পর্যায়ের নির্বাচনে আপনি সহিংসতার রেকর্ড জানেন বাংলাদেশে। সেই জায়গাটিতে এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এটি এক ধরনের পাল্টা আঘাতের মতো এরকম মনে হচ্ছে। সেটি আগামী 2 সপ্তাহে আরও বাড়বে বলে আমার ধারণা। কেননা এখানে কথার যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, তারপরে এক ধরনের ফিজিক্যাল উপস্থিতি, তারপরে আপনি জানেন যে অনেক সময় নেতৃবৃন্দের হাতেও থাকে না যে তার সমর্থকরা, কর্মীরা কোন দিকে যাবেন, কি করবেন। যদিও আমরা আশা করি যে নেতৃবৃন্দ এগুলোর দিকে নজর রাখবেন এবং 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে নৈরাজ্য, সহিংসতা নির্বাচন কেন্দ্রিক হলেও সেটি কিন্তু আশা করি না। কিন্তু এখন প্রধান ভূমিকা কিন্তু রাজনৈতিক দলের। দেখুন, আমরা সবসময় সহিংসতা হলে প্রশাসনের ভূমিকা কিংবা পুলিশের ভূমিকাকে খুঁজে ফেরার চেষ্টা করি, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর মানে ঠিক করতে হবে তারা এই সহিংস পথে
নির্বাচনী প্রচারাভিযান চালাবেন কিনা, সমাবেশ করবেন কিনা, একে অন্যকে আক্রমণ করবেন কিনা। একটা জিনিস তাদের বুঝতে হবে যে এটি পুরনো রাজনীতি, এবং পুরনো রাজনীতি ভোট নাও পেতে পারে। পুরনো রাজনৈতিক চেহারা, আচার ব্যবহার, অভ্যাস এবং পুরনো প্রতিশ্রুতি কোনো কিছুই ভোট অর্জনে আপনাকে বাধাগ্রস্ত করতে পারে। আমরা 12 তারিখে টের পাবো যে নতুন রাজনীতির বাতাস জনগণ পেয়েছে কিনা এবং তারা সেই অনুযায়ী কাজ করছে কিনা। তবে প্রশাসন এবং পুলিশের ভূমিকা রয়েছে। আমরা অনেক আগে থেকে টের পাচ্ছিলাম নির্বাচন কমিশন সক্ষমতার জায়গাটি পরিষ্কার করতে পারছে না। তাদের যে নিরপেক্ষ থেকে জিরো টলারেন্সে থেকে সক্ষমতা প্রদর্শন 2 সপ্তাহ বাকি আছে, আমরা এখনো টের পাইনি। পুলিশকে দিকভ্রান্ত এবং কিছুটা আপনার নির্বাক, নির্লিপ্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। কেননা তারা মনে করছেন নিজেরা মারামারি করে যে জায়গায় এসে দাঁড়াবে, তারপরে আমি দেখব কি হয়। এই জায়গাটিতে আমি আশঙ্কা এই জন্য করছি যে যদি লাগামটি রাজনৈতিক দলের নেতারা নিজেরা না করেন, এই মুহূর্তে অন্য স্টেক হোল্ডার বাজারে খুব শক্তিশালী অবস্থায় নাই। জি, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, যেটি আশরাফ কায়সার ভাই বলছিলেন শেষের দিকে, যে রাজনৈতিক দলগুলোর আসলে দায়িত্ব বেশি, পাশাপাশি প্রশাসনের তো ভূমিকা রয়েছে, কিন্তু প্রশাসনের এখন পর্যন্ত যে আচরণ মনে হচ্ছে যে পুলিশ আসলে দিকভ্রান্ত এবং তারা নির্লিপ্ত, তারা আসলে কি করবেন বুঝতে পারছেন না। এটি একটি যেমন দিক, আরেকটি দিক হচ্ছে যে এই যে সহিংসতা, সংঘাত, এটি কি আরো বাড়বে কিনা? ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে আমার সহ আলোচক আশরাফ কায়সার ভাইয়ের প্রতিও শ্রদ্ধা, এবং ওনার বক্তব্যের সাথে আমার মানে অলমোস্ট পুরোটাই আমার মিল রয়েছে দৃষ্টিভঙ্গি বা আমার চিন্তাভাবনার। তো তার সঙ্গে আমি কিছু জিনিস সংযুক্ত করতে চাই যেভাবে আপনি বলছিলেন। প্রথমত সংঘাতের বিষয়টা আমি মনে করি বাংলাদেশের কোনো নির্বাচন মনে হয় একেবারে যে পরিপূর্ণ শান্তিপূর্ণভাবে এমন ইতিহাসে আমরা এমন দেখি না। বাংলাদেশের কালচারের সাথে আছে, এবং এখন পর্যন্ত যে পরিস্থিতিটা আছে এটাকে খুব অস্বাভাবিক বলা যাবে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা কায়সার ভাই বলছিলেন, যে একটা বৃহৎ রাজনৈতিক শক্তি কিন্তু এই নির্বাচনে নাই, এবং একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই রাজনৈতিক শক্তিটা কিন্তু অপসৃত হয়েছে এবং আইনের দ্বারা তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। তার অর্থ কিন্তু এইটা নয় যে এই রাজনৈতিক শক্তিটা কিন্তু সমাজ থেকে পরিপূর্ণরূপে অপসৃত হয়েছে। এমনকি যে জিনিসটা আপনি শেষের অংশে বললেন যে প্রশাসন নির্লিপ্ত বা প্রশাসন কি করবে ভেবে উঠতে পারছে না, আমি কথাটাকে একটু রিফ্রেজিং করি, অন্যভাবে বলি, প্রশাসনটা কিন্তু সাজানো আছে। এবং এই সরকার, আমি এটাকে মাঝে মাঝে বলি, সরকার একটা হাইব্রিড সরকার, মানে এটা না বিপ্লবী সরকার না সাংবিধানিক। তো এবং এই সরকারের কিছু দুর্বলতা আছে, গঠনগতভাবেই দুর্বলতা আছে, এবং সরকার আসার পরে কিন্তু আগের যে সিস্টেমটা, রাষ্ট্র তো চলে কতগুলো ইনস্টিটিউশনের মাধ্যমে, সেই ইনস্টিটিউশনগুলো তো অক্ষত রয়েছে, সেই লোকগুলো রয়েছে। সুতরাং এটা কি করবে ভেবে উঠতে পারছে না নয়, মানে অতীতের বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে। এবং আমি আপনার এই কথার সঙ্গে একটু যুক্ত করে নেই, গতকাল কিন্তু মানে অন্যতম একজন উপদেষ্টা ফজল কবির খান, উনি কিন্তু একটা খুব মারাত্মক উক্তি করেছেন আমলাতন্ত্র নিয়ে, যে তারা বসে বসে দেখছে, কাজ করছে, অফিসে ঘুরছে, মানে বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, কিন্তু কোনো কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে না। আমি আপনাকে বলি বাংলাদেশের অন্যতম, এবং আপনি যদি এই অর্থবছর দেখেন তাহলে 1,75,000 কোটি টাকা, বা আমি একেবারে অ্যাকুরেট ফিগারটা বলছি না, কিন্তু সবচেয়ে বেশি বরাদ্দ। এবং আমাদের আমলাতন্ত্রটা কিন্তু যা নির্ধারিত পদ, সে পদের অলমোস্ট সব পদগুলোতে ডবলের চেয়ে বেশি লোক নিয়োগ করা আছে। কিন্তু আবার যদি আপনি সার্ভিস সেক্টরের প্রোডাক্টিভিটি রেট দেখেন তাহলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর অর্ধেকের চেয়ে কম। তার মানে কি, অদক্ষ একটা প্রশাসন কিন্তু আমাদের এই দেশে গড়ে উঠেছে। এখন এই অদক্ষ প্রশাসন, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনের দরকার, আমি বলি 4 পিলার একটা সুন্দর নির্বাচনের জন্য: একটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকা। এই 4টা হচ্ছে আপনার সম্পূরক 4টা শক্তি যদি একত্রিত হয়, তখন নির্বাচনকে আপনি বলতে পারেন যে এটা খুবই অবাধ, সুষ্ঠু। তো সেক্ষেত্রে আমি শেষ করতে চাই যে কথাটা দিয়ে, সেটি হচ্ছে যে নির্বাচনের কোনো বিকল্প নাই, এবং বাংলাদেশ বর্তমানে একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছে। বিপ্লবোত্তর এটা একটা নিয়মতান্ত্রিক, একটা গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় এই নির্বাচন হতে হবে অবশ্যই, এবং এক্ষেত্রে অবশ্যই সকল রাজনৈতিক দলের মধ্যে মিনিমাম একটা টলারেন্স থাকতে হবে নির্বাচন করার ব্যাপারে। এবং
এবং দ্বিতীয়ত হচ্ছে সরকার যেভাবে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে প্রত্যাশা ব্যক্ত করছে ঐতিহাসিক নির্বাচন করার ব্যাপারে, আমিও মনে করি, আমি আশরাফ কায়সার ভাইয়ের সাথে এই ব্যাপারে বলি যে আমিও আশা করি যে 12 তারিখে আমরা একটা নির্বাচন, একটা সুষ্ঠু, একটা অবাধ একটা নির্বাচন দিতে পারবো। লাস্ট একটা বাক্য হচ্ছে যে প্রশ্নটা বিভিন্নভাবে উঠে আসে, ইনক্লুসিভিটির প্রশ্ন। ইনক্লুসিভিটি শুধু পার্টিগত ইনক্লুসিভিটি না, পিপলের যে অংশগ্রহণ সেটার দ্বারাও কিন্তু ইনক্লুসিভিটি মেজার করা যায়। জি, আশরাফ কায়সার ভাই, আমি গত কয়েকদিন ধরেই শোগুলোতে রাজনৈতিক বিশ্লেষক যারা আসেন, সিনিয়র সাংবাদিক যারা আসেন, তাদের কাছ থেকে একটা বিষয় জানার চেষ্টা করি। খুব কমন একটা প্রশ্ন করে থাকি যে এই নির্বাচনে বা এবারের নির্বাচনে ট্রাম্প কার্ডটা আসলে কি হতে পারে? আমার ধারণা তরুণদের মন, কেননা তারা 4 কোটি ভোটার, তারা গত 3টি পচা নির্বাচনে ভোট দিতে পারেননি এবং তারা জীবনে প্রথম ভোট দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে গণ অভ্যুত্থানটি তারা ঘটিয়েছেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে ঘটে নাই। তৃতীয় হচ্ছে তারা পরিবর্তনের আকাঙ্ক্ষী, তারা সংস্কার চায়, রাষ্ট্রের রূপান্তর চায়, শাসন ক্ষমতার পরিবর্তন চায়। এই যে ইতিবাচক যতগুলো কথা আমরা বলতে পারি সব তরুণরা চায়। আমরা যারা ইতিমধ্যে অনেক বয়স হয়ে গেছে, আমাদের কিন্তু আপোষ করার অভ্যাস দাঁড়িয়েছে, সাহস কমেছে এবং কিছু না কিছু অর্জন করে ঘরে ফেরার একটা তাড়া তৈরি হয়েছে। তরুণদের সেটি হয়নি, ব্যতিক্রম ছাড়া। এবারে নির্বাচনে ট্রাম্প কার্ডটি হচ্ছে যে আপনি নতুন ভোটার, তরুণ ভোটারদের মনের কাছাকাছি যেতে পারছেন কিনা। এটি আমার ধারণা গেম চেঞ্জিং রোল প্লে করবে। দ্বিতীয় রোল প্লে করবে নারী ভোটাররা, কেননা আগে অতীতে কখনো আমরা ধর্মভিত্তিক দল, দক্ষিণপন্থী ডানপন্থী দলকে এতটা ফ্রন্ট লাইনে সামনের কাতারে আসতে দেখি নাই, কথা বলতে দেখি নাই, নারীরা কত ঘন্টা কাজ করবে ইত্যাদি কথা। আমার ধারণা এগুলো বাহুল্য কথা, এগুলো কেন কোনো দলের নেতারা বলেছেন আমি ঠিক জানি না, কিন্তু এই কথাগুলো তাদেরকে শুনতে হয়েছে, আমাদেরও যেমন শুনতে হয়েছে। আবার অন্য হাতে দুর্নীতিমুক্ত একটি শাসনের স্বপ্ন বাংলাদেশ দেখে, কেননা দুর্নীতি আপনার আমাকে প্রতিদিন ক্ষতিগ্রস্ত করছে অর্থনৈতিকভাবে, নৈতিকভাবে। কাজেই দেখতে হবে যে ধর্মীয় আবরণের প্রচারণার পাশাপাশি দুর্নীতিহীন একটি সরকারের যে স্বপ্ন আমাদের রয়েছে, শাসনের স্বপ্ন রয়েছে, তাতে ভোটাররা কোন পক্ষে যান। কিন্তু আপনি তরুণ ভোটারের কথা বললেন, নারী ভোটারের কথা বললেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার কথা বললেন, কিন্তু সবকিছু ছাপিয়ে আমরা দেখলাম যে নির্বাচনের আগে বিএনপি, জামাত তাদের ক্ষমতায় গেলে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে নানা রকম রূপরেখা দিলেন, কিন্তু নির্বাচনী যখন প্রচারে নামলেন তারা, তখন দেখলাম যে একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পাল্টা অভিযোগ। এসব অভিযোগ পাল্টা অভিযোগের কারণে তাদের যে কর্মপরিকল্পনা সেগুলো আড়ালে থেকে গেল, এবং এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ধর্মটাকে বেশি করে সামনে নিয়ে আসা হচ্ছে। দেখুন, আমি আপনাকে বলি, 16 মাস বা 17 মাস আগে জুলাইয়ের চেতনা যেই জায়গায় ছিল, আমরা এখন তার থেকে অনেক পেছনে। এটি দুর্ভাগ্যজনক। আমরা পরিবর্তন, শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদী শাসনের বিদায় ঘটানো হয়েছিল যে আপনি রাষ্ট্রের কিছু রূপান্তর হবে। রাজনৈতিক দলগুলো এবং নেতৃবৃন্দ সেই ঘটনায় আগাননি। তারা 7 মাস ধরে ঐক্যমত্য কমিশনে গেছেন, কিন্তু তাদের মনের ভেতরের যে সুপ্ত বাসনা সেটি জনগণের আকাঙ্ক্ষার সাথে মানানসই না। ফলে আমরা নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হলো, নির্বাচনে যখন অনেক দলের সম্ভাবনা তৈরি হলো, তখন আমরা প্রকাশ্যে আসতে দেখলাম তাদের আসল রূপ। সেই রূপটা কি? তারা দলীয় রাজনীতিতে বিশ্বাস করেন, তারা দলের নেতা, দলের কর্মকাণ্ডকে সমর্থন করেন। তারা এই যে 16 মাস ধরে আমরা যে সংস্কার নিয়ে কথাবার্তা বলেছি, এগুলো তারা নিয়ম মাফিক অংশ নিয়েছেন, কিন্তু এগুলোর প্রতি তাদের তেমন কোনো কমিটমেন্ট নাই। আপনি খেয়াল করে দেখুন যে জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা সেটি এখন এতিম। এখন সরকারকে বাস ট্রাক নিয়ে, সরকারি কর্মচারীদের নিয়ে নামতে হচ্ছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমরা তাদের বাকবিতণ্ডায় দেখতে পাচ্ছি, সংস্কার নিয়ে কথা বলতে দেখছি না, আপনি খেয়াল করে দেখবেন। কাজেই আমার মনে হয় যে এখন খুবই ক্রস রোডে দাঁড়িয়ে একটা কোন দিকে যাবে বাংলাদেশ। এমনও কিন্তু হতে পারে আগের ফ্যাসিবাদী শাসনের মতো একটি শাসন আপনি পেতে পারেন, এমন হতে পারে আগের শাসনের চেয়ে খারাপ শাসনে আপনি যেতে পারেন, যেখানে আপনার উপরে বিধিনিষেধ আরোপ করা হবে, নারীদের চলাচলের উপরে নিষেধাজ্ঞা আসবে এবং ধর্মভিত্তিক শরিয়া আইনের প্রচেষ্টা তৈরি হবে, এগুলো হতে পারে। কাজেই আমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ নির্বাচনের মুখোমুখি হতে হয়েছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগের সমর্থকরা
তারা কেউ অনুশোচনা করেনি, তাদের নেতৃবৃন্দও করেনি, কর্মীরাও করেনি। তারা তো এই সমাজে আছেন, তাদের সাজানো প্রশাসন এখানে আছেন, তাদের পুলিশে নিয়োগ করা 90% লোক এখনো পুলিশে আছেন। প্রতিবেশী দেশ এখন পর্যন্ত এই যে দেখেন কূটনীতিকদের পরিবারকে কেন নিয়ে গেছে জানেন? বিদেশের বলার জন্য, পশ্চিমাদেরকে বলার জন্য যে বাংলাদেশে নিরাপদ না, নির্বাচন হচ্ছে, বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র, এখানে কিন্তু আমাদের পরিবাররা থাকতে পারবে না। কাজেই এতগুলো ফোর্স এক কাট্টা, সেইখানে এই দিকে কিন্তু আপনি একে অন্যের বিরোধ দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে যেই ভাষায় আক্রমণ করা হচ্ছে। আপনি ধর্মের কথা বলছিলেন, এখন একটি গ্রুপ যদি বেহেশতের টিকিট আপনাকে অফার করে, বিএনপিকে তখন বলতে হচ্ছে ধর্ম এবং কোরআন সুন্না বিরোধী কোনো আইন তারা করবেন না। এটি কি আমাদের 2026 সালের নির্বাচনের সবচেয়ে বড় জায়গা বলেন? 2026 সালের নির্বাচনে আমার কর্মসংস্থান কোথায়? যেই নারীদেরকে আপনি কর্মক্ষেত্রে আনতে পারলে 10%ও যদি বাড়াতে পারেন, বাংলাদেশের অর্থনীতি কোথায় যেতে পারে? এরকম প্রোগ্রেসিভ আলোচনায় আমরা নাই, পরিবারতন্ত্রের বিলোপের আলোচনায় আমরা নাই, দুর্নীতিমুক্ত শাসনের আলোচনায় আমরা নাই, ক্ষমতার ভারসাম্যের আলোচনায় আমরা নাই। কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না বিএনপি বলল, আরেক অংশ বলল যে আমাদেরকে দিলে বেহেশতে যাওয়াটা কাছাকাছি তৈরি হবে। এখন এই জায়গায় কিন্তু আমি রাজনীতির, দেখুন আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং এই দুর্বলতার কারণে কিন্তু আমরা বিদেশমুখী হয়ে থাকি, কখনো ভারতের দিকে, কখনো পাকিস্তানের দিকে, কখনো কি আমেরিকার দিকে। আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবেন, বাংলাদেশপন্থী রাজনীতি করবেন, বাংলাদেশকে সামনের দিকে এগোবেন, এই আভাস রাজনীতিবিদরা দিতে পারছেন না। জি, অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনি যখন এর আগের আলোচনা করছিলেন যে বলছিলেন যে একটি বৃহৎ রাজনৈতিক শক্তি তারা পলাতক বা তারা পালিয়ে গেছেন, এবং আশরাফ কায়সার ভাই বলছিলেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অপরাধবোধ কাজ করছে না এই 17 মাসেও। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য দুই দলই কাড়াকাড়ি শুরু করেছে। এখন আওয়ামী লীগের ভোট কি একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে কিনা? আমি আপনার এখানে আসার আগে একটু ছোট্ট করে আশরাফ ভাইয়ের সাথে গেম চেঞ্জার বা কি ফ্যাক্টর কি হতে পারে আমি একটা জিনিস শুধু যুক্ত করতে চাই। উনি অলরেডি বলেছেন, কিন্তু সেটা আমি একটু ফোকাসে আনতে চাই। প্রথমত হচ্ছে তরুণের সাথে তরুণী, তার সঙ্গে নারী। মানে এটা যদি আমাদের যদি ভোটারের জায়গায়, এটা কিন্তু একটা খুবই জুতোবদ্ধ একটা জায়গায় আছে এবং দে আর ভেরি মাচ, আমি বলবো যে এটা খুব ভাইব্রেন্ট অংশ সমাজের, এবং এরাই কিন্তু চেঞ্জ মেকার। দ্বিতীয় আর একটা জিনিস কিন্তু গমকে যেটা উথলে ওঠে, এটা হচ্ছে দেখবেন হাদির হত্যাকাণ্ডের পরে একটা জানাজা কিভাবে বিস্ফোরিত হয়েছে, এবং জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু ঘুরে ঘুরে একটা আধিপত্যবাদ বিরোধী একটা চেতনা কিন্তু আসছে, যেটা আশরাফ ভাই ইঙ্গিত করেছেন। আমার মনে হয় মাঝে মাঝে আমাদের ইতিহাসে দেখা যায় কি, বাঙালিদেরকে তো অনেক নেতিবাচক অভিহিত করা হয়, কিন্তু দিন শেষে কিন্তু তারা কিন্তু, এবং অধ্যাপক আব্দুর রাজ্জাকের একটা বিখ্যাত জায়গা আছে, সেটা হলো কিভাবে এই অবহেলিত পূর্ব বাংলা কিভাবে পশ্চিমবঙ্গের আলোকিত, উনি কতগুলো উপাদান দিয়েছেন যে অনেক হীরা জহরত আছে কিন্তু গাঁথনি করার মতো উপাদান নেই, যেটা আমাদের এই পূর্ব বাংলায় ছিল, যে জন্য আমরা স্বাধীন হতে পেরেছি, একটা জাতিরাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছি। আমার মনে হয় কি, দিন শেষে 54 বছরের পরে আর একটা কিন্তু খুবই অন্তর্ভেদী একটা চেতনার মধ্যে আছে, সেটা হলো আধিপত্যবাদ বিরোধী। সেটাও কিন্তু এবারের ভোটে একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমি এরপরে আপনার এই জায়গাটায় চলে আসি, আপনার কথাটাকে একটু একটু সংশোধন করে। আমি কিন্তু এটা বলিনি যে রাজনৈতিক শক্তিটা অপসৃত হয়েছে, আমি বলেছি তাদের নেতৃত্বটা সরে গেছে, কিন্তু আমি বলেছি সে রাজনৈতিক দলের কিন্তু সমাজের যে অবস্থান, এবং তারা কিন্তু এটা তো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই না? স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটা তো ফ্যাক্ট, এটা তো কোনো নয়। সুতরাং তারা তো সমাজে আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে ওনার ওই কথাটার সাথে যুক্ত হয়ে যে 75-এর যে বিপর্যয়ের পরের সাথে এই 24-এর বিপর্যয়ের একটা গুণগত পার্থক্য আছে। 75-এর বিপর্যয়ের পরে আওয়ামী লীগের কিন্তু শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু পরিবর্তনটাকে কিন্তু তারা মেনে নিয়েছেন। যেমন আব্দুল মালিক উকিল লন্ডনের নামিয়েই কিন্তু তিনি একটা উক্তি করেছিলেন যে ফেরাউনের পতন হয়েছে। দেখবেন জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ কিন্তু দাঁড়িয়ে গেছে তারপরে এক পর্যায়ে এসে, এবং তারা কিন্তু 96 নির্বাচনের আগেও কিন্তু 21 বছরের আগের শাসনের জন্য কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে।
কিন্তু এবারের আওয়ামী লীগ একটা ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। এই যে এত বড় একটা ম্যাসাকার, এখন পর্যন্ত তারা কিন্তু এটাকে ষড়যন্ত্র হিসেবে না, আমি করছে। ওটাই বললাম, এবং কিন্তু তারা তো এখনো অনুতপ্ত হয়নি, কিন্তু হয়নি। তাদের ভোটের জন্য বিএনপি জামাতের কাড়াকাড়ি বিষয় হয়নি। এবং আর একটা জিনিস আমি বলতে চাই, একটা রাজনৈতিক দল, দেখেন আমাকে আবার ঘুরে যেতে হচ্ছে, একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের মধ্যে কি শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ কি দেশে নেই যারা কিন্তু এই যে তরুণদের আকাঙ্ক্ষা, এবং তারা ভালো করেই জানে যে এই তরুণদের বিরুদ্ধে কিন্তু ওইভাবে দাঁড়াতে পারবে না, এটা তারা জানে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু যে এটাকে মেনে নিতে, আপনি এটা যদি তুলনা আমি মাঝে মাঝে করি, যে আপনি জামাতের সাথে যদি তুলনা করেন, তাহলে স্বাধীনতা যুদ্ধের সময় জামাতের যে অবস্থান, এই যে বৈরী পরিবেশ, 54 বছর তারা তো স্রোতের বিরুদ্ধে রাজনীতি করেছে, কিন্তু তারা তো কোনো সময় তো হালটা ছেড়ে দেয়নি, যার ফলে দেখা গেল 24-এর পরে কিন্তু তারা ভিন্নভাবে আবির্ভূত হয়েছে। তো রাজনৈতিক শক্তিগুলোর তো এই উত্থান পতনটা তো, কিন্তু আপনার এই কথাটাকে আমি যদি কনক্লুশনে আসি, যে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি এবং জামাতের দুইজনের ট্যাকটিসটা দুরকম। রাজনৈতিক ট্যাকটিসটা আমার চোখে যেটা ধরা পড়ছে, একটা হচ্ছে আমি বলবো যে একবিংশ শতকের এই প্রযুক্তির যুগটাতে কিন্তু কত অভিনবত্ব আছে। আপনি ওই যে ছোটবেলায় আমরা যে ওপেনটি বায়োস্কোপের যে খেলা দেখি না, কেন সময় কাটাই, একটার পর একটা দৃশ্য আসে, এটাকে বলা হয় অভিনবত্ব। আপনি যদি এখনকার বর্তমানে দুটা রাজনৈতিক দলের মধ্যে দেখেন, একটা বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে দেখতে পাবেন পুরাতন ধাঁচের রাজনীতিকে টিকে রাখার প্রবণতা, যেটা উনি আর একটা দলের মধ্যে দেখবেন ওই যে উনি যেটা বলছেন, অনেক নতুনত্ব কিন্তু নিয়ে আসতেছে। নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি, সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গি, বক্তব্যের মধ্যে দৃষ্টিভঙ্গি, নতুনত্বকে নিয়ে আসা। সুতরাং দুই দলের কিন্তু ট্যাকটিসটা কিন্তু দুরকম। এবং সম্পদের দিকে কারো হচ্ছে অ্যাকোমোডেশন করা, সম্পদকে অ্যাকোমোডেশন করা, আর একটা হচ্ছে কেউ হচ্ছে এটার হচ্ছে রিহ্যাবিলিটেশন, অর্থাৎ শুদ্ধিকরণের এই জায়গাটার একটা আমার মনে হয় এই পোলারাইজেশন বা এই যে সমাজের তো অংশ, এটাকে কিভাবে কি অ্যাকোমোডেট করবে, এইটা আমাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আশরাফ কায়সার ভাই, যেটি শেষের দিকে বলছিলেন যে বিএনপি এবং জামাতের ট্যাকটিসটা দুই ধরনের। বিএনপি এখনো পুরনো ধাঁচে রাজনীতি করছে, জামাত তাদের রাজনীতিতে তাদের আদর্শের জায়গা থেকে একটু নতুনত্ব আনার চেষ্টা করছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, প্রথমে বলি যে বিএনপি এবং জামাতের মতো দলগুলো লোভী হয়েছে এই নির্বাচনে। কিসের লোভ? তারা আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করছে। আপনি যদি স্থানীয় পর্যায়ে যান, যেখানে আওয়ামী লীগ নেতাদেরকে কে প্রোটেকশন দিয়েছে, কার ব্যবসা কে বুঝে নিয়েছে, অথবা তাদের ভোট ব্যাংকে আমার কাছে আনা যায় কি না, কেননা আমাদের নির্বাচন পদ্ধতিতে আপনি 300টি জায়গায় বিজয়ী হওয়ার চেষ্টা করছে দলগুলো। কাজে স্থানীয় সিচুয়েশন, স্থানীয় ফ্যাক্টর, স্থানীয় প্রভাব প্রতিপত্তি কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে এই জায়গাটিতে জামাত বিএনপি এক লাইনেই হাঁটছে। সেটি হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের ভোট আছে এবং আওয়ামী লীগ ওই সময়ে যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদেরও আছে, কাজে এই ভোটটাকে কি করে চ্যানেলাইজ করা যায় যাতে আমার প্রার্থীরা বিজয়ী হতে পারে। আচ্ছা, প্রচারণার জায়গায়, কমিটমেন্টের জায়গায়, ভঙ্গির জায়গায় নতুনত্বের ব্যাপার, এটা কিন্তু আমি স্বীকার করি। দেখুন, বিএনপির আগের 3টি শাসন রয়েছে, কাজে বিএনপির পক্ষে বলা যে দুর্নীতিহীন শাসন করব এটা কঠিন, কেননা তার অতীত দেখলে আমাদের কিন্তু দুর্নীতির অভিযোগ মাথায় আসে। কিন্তু জামাতের পক্ষে এটি বলা সহজ, কারণ তারা কখনো সরকার পরিচালনা করেনি। আবার তারা যেই সরকারে 2জন মন্ত্রী ছিল, সেই সরকারে দুর্নীতির অভিযোগ ছিল, তারা কিন্তু পদত্যাগ করেনি। কাজে আপনি জামাতে ইসলামী একটা নতুন বাতাসে রাজনীতি করার সুযোগ পেয়েছে। শোনেন, 100 বছর পরে হলেও 71 সালে জামাতের ভূমিকার জন্য তাকে জবাবদিহি করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন এটিকে আপনি জুলাই দিয়ে পাশ কাটাতে পারবেন না। অবশ্যই জুলাইতে জামাতে ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরের ভূমিকা ছিল, এবং যেই রাজনৈতিক শক্তির উপরে আপনি অত্যাচার করবেন, জোর করবেন, নিষিদ্ধ করবেন, তারা দ্বিগুণ হয়ে ফেরত আসবে। এটি আমাদের সাম্প্রতিক উদাহরণ। কাজেই আমি বলতে চাচ্ছি যে জামাতে ইসলামীর জন্য বলা সহজ যে আমরা দুর্নীতিমুক্ত শাসন দিব, কিন্তু এই বিতর্কও আছে যে ফাইন্যান্সিয়াল দুর্নীতি বড় না এথিক্যাল দুর্নীতি বড়, নৈতিক দুর্নীতি, এটিও কিন্তু আমাদের পরিষ্কার বুঝতে হবে। অর্থনৈতিকভাবে দুর্নীতি তো আমাদের চেনা, কিন্তু আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রকে পথহারা করে দেন, রাষ্ট্রের আইডেন্টিটিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, অথবা আমাদের যে গতিমুখ তৈরি হয়েছিল তার জায়গায় একটি নতুন গতিমুখের দিকে আপনি নিয়ে যেতে চেষ্টা করেন, সেটি কি আসলে জনগোষ্ঠীর উপরে রাইট হলো কিনা?
এই বিতর্ক আগামীতে হবে। দেখুন 2026 সাল এখানে আটকে থাকবে না, এরপরে 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরেও কিন্তু আমরা এই বিতর্কগুলো করব। তবে আমি মনে করি যে জামাত একটা সুযোগ পেয়েছে এবং এই প্রথম ইসলামী দলগুলো এক হয়েছে যারা অতীতে নিজেদের মধ্যে বিতর্কে বেশি ব্যস্ত ছিল, এবং এনসিপিকে তারা সাথে পেয়েছে যারা জুলাই অভ্যুত্থান এর ফ্রন্ট লাইনে ছিল। কাজেই এই সুযোগকে তারা এখন যদি ভোটের মাঠে সঠিকভাবে রোল আউট করতে পারে তাহলে জামাতের নির্বাচনী ফলাফলে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হবে বলে আমার ধারণা। সৈয়দ আব্দুল আজিজ, যেটি শেষের দিকে বললেন আশরাফ কায়সার ভাই, যে ফাইন্যান্সিয়াল দুর্নীতি বড় নাকি নৈতিক দুর্নীতি বড়? নৈতিক দুর্নীতি বলতে কাদেরকে বুঝিয়েছেন, হয়তো আপনিও বুঝেছেন, আপনার জবাবটা জানতে চাই। না, আমি আপনি না বললে আমি হয়তো কায়সার ভাইয়ের ওই জিনিসটাকে আমি একটু অ্যাড্রেস করতাম। আমিও মনে করি যে অর্থনৈতিক দুর্নীতির চেয়ে কিন্তু মোরাল এবং আমার নৈতিকতা, আমার ইন্টিগ্রিটি, আমার কমিটমেন্ট, এই জায়গাটা কিন্তু আমি একটু, উনি যেদিকে ইঙ্গিত করেছেন আমি কিন্তু ওনার এই কথাটাকে ক্যাচ করে আমি বলছি, দেখেন পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ একটা জনগণকে যদি আপনি একটা সমুদ্র দেখেন আর এই সমুদ্রের মধ্যে থেকে যেভাবে চর জেগে ওঠে, একটা ভূমি গড়ে ওঠে, জনগণের মধ্যে থেকে এক একটা রাজনৈতিক দলের তার মানে ভূমিটা গড়ে ওঠে, তাই না? তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগময় হয়েছিল বাংলাদেশ, তার মধ্যে থেকে বিএনপি একটা ল্যান্ডস্কেপ তৈরি করে। ল্যান্ডস্কেপের মূল চরিত্রগুলো কি ছিল? স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের প্রশ্নে বাংলাদেশি জাতীয়তাবাদ। আমি কায়সার ভাই, এই ব্যাপারে আমাদের নিঃসন্দেহে দৃষ্টিভঙ্গির পার্থক্য হবে। যেমন আমি যেভাবে বলি, দেখেন 47 আমাকে কিন্তু একটা ভূখণ্ড দিয়েছে, আমরা ইতিহাসে এটা স্বীকার করি না, এবং সেই ভূখণ্ড তৈরির ক্ষেত্রে কিন্তু একটা চেতনা কাজ করেছে। সেটাকে আমরা কিন্তু আরেকটি দেশের ন্যারেটিভ দিয়ে আমরা কিন্তু এটাকে ব্যাখ্যা করি, কিন্তু এটা অকাট্য নয়। আমরা যদি অধ্যাপক আব্দুর রাজ্জাকের সেই 85 সালের সেই ভাষণটাকে দেখি, এবং উনি তো আমাদের একজন বড় দার্শনিক, তাই না? রাষ্ট্র গঠনের 6 দফার প্রণয়নের ক্ষেত্রে 2 মিনিট টাইম আছে, তো সুতরাং এই জায়গাগুলো, ভূখণ্ড পেয়েছি 47, 71-এ পেয়েছি স্বাধীনতা, এর মাঝে কিন্তু 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, কোনো বিপ্লবী সফল হয়নি। কিন্তু 24-এর যে চেতনা, সে চেতনার মধ্যে কিন্তু 54 বছরের ব্যর্থ থেকে বাংলাদেশকে একটা আধিপত্যবাদ মুক্ত, স্বয়ংসম্পন্ন, পরিপূর্ণ স্বাধীনতার জায়গাটাতে আমি বলবো নৈতিকভাবে যদি দেখেন, বৃহৎ দুটা দলের মধ্যে উনি যেদিকে ইঙ্গিত করেছেন, একটা দল এখন পর্যন্ত হাঁ অফিসিয়ালি ওপেনলি বলছেন, কিন্তু তাদের কার্যক্রমে হাঁ পাওয়া যাচ্ছে না। আরেকটা দল কিন্তু উনি যেভাবে বললেন এনসিপি সহ বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে অ্যাকোমোডেট করেছেন। সুতরাং আমি বলবো ইন্টিগ্রিটির এই জায়গাকে আমি স্বীকার করে নিয়েই বলবো, হ্যাঁ, এটারও কিন্তু একটা পরীক্ষা আমাদের জনগণকে দিতে হবে যে কারা সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা পরিপূর্ণ রূপান্তরের জায়গায় নিয়ে আসতে চাই। আর আমি ওটার সাথেও পরিপূর্ণ একমত। এবং সেক্ষেত্রে আমি বলবো, জামাতের প্রশ্নে উনি বলেছেন যে 71-এর জায়গাটা শেষ হয়ে যায়নি, আমিও মনে করি। কিন্তু আমি আবার এটার ক্ষেত্রে একটা কথা যুক্ত করব, যে সে পরীক্ষা সম্ভবত জামাত দিয়েছে, কারণ যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে তারা সেই পরীক্ষা দিয়েছে এবং তাকে অনেক বড় মূল্যও দিতে হয়েছে। আমি শুধু একটি কথা বলি, রাজনৈতিক বিতর্কের ডামাডোলে আমরা কিন্তু খেয়াল করলাম না যে এই অন্তর্বর্তী সরকার সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের হাতে বন্দী হয়ে গেল। এই যে আপনি 9000 স্কোয়ার ফিটের জন্য মন্ত্রীদের বাড়ি, এগুলো নির্বাচনের 2 সপ্তাহ আগে কি করে বাজারে আসে জানেন? এটি হচ্ছে আগামী সরকারকে, 9000 স্কোয়ার ফিট মানে একটা বাসা কত, আপনি জাস্ট একবার ভাবেন এই ফ্লোরটি কত হাজার স্কোয়ার ফিট এবং 9000 স্কোয়ার ফিট, মানে আগামী সরকারকে উপঢৌকন দেওয়া। আমলারা কি পরিমাণ কুচক্রী, কি পরিমাণ আপনাকে খারাপ পথে নিতে পারে, এই 16 মাসের সরকার তার সবচেয়ে বড় প্রমাণ। আপনি বারবার বলছিলেন তারা অভ্যুত্থানের সরকার এইভাবে কাজ করে। অভ্যুত্থানের সরকার আমলাদের হাতে বন্দী থাকে, এবং আমরা পরিষ্কার দেখতে পেলাম সরকারটি কোনো কাজ করতে করলো না, সংস্কার করলো না আমলাদের হাতে বন্দী থেকে। কোন আমলারা? যেই আমলা 12 তারিখের পরে ঠিক জানে কোথায় গিয়ে হাজির হতে হবে, ইতিমধ্যে তার হোমওয়ার্ক করা হয়ে গেছে, তাই না? পুলিশও তাই করেছে এবং তারা রিহার্সাল করছেন। আপনি যে পরিবর্তিত বা বদলে যাওয়া বাংলাদেশ দেখতে চান, সেটি কখনোই ঘটবে না যদি আপনি সামরিক বেসামরিক আমলাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।